আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বিএনপির বিরুদ্ধে কি চক্রান্ত চলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানান মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাবার আগে আমি আজকে একটি বক্তব্য শুনে আসতে চাই, দেখে আসতে চাই। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই বক্তব্যটি দিয়েছেন। আমি আজিজ ভাইয়ের কাছেই আমি সরাসরি জানতে চাই, আসলে বিএনপির বিরুদ্ধে কি চক্রান্ত চলছে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ আমলে -2 111-এর সময় ছিল না, ছিল তো। এখনো বিএনপি পারসেপশন না, যেহেতু আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, সুতরাং বিএনপি যাই বলেন না কেন, বিএনপি একটা পারসেপশন তৈরি হয়েছে যে তারা সরকারে যাবে। সুতরাং এই যে সংস্কার কমিশন টমিশন, যারা ঐক্যমত কমিশন বসছে এবং মাঝখানে ফেলে রেখে কয়েকটা দল রাস্তায় গিয়ে নানান যেগুলো সংস্কার কমিশনের এজেন্ডাভুক্ত ছিল না সেই সব ইস্যু নিয়ে আলটিমেটাম দিয়ে দিল, এই না হলে ইলেকশনে যাব না, এই করতে হবে, সেই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া ধরেন আপনার মিটফোর্ডে যে ঘটনাটি ঘটলো, সেখানে দেখেন আমার কাছে কিন্তু ভিডিও আছে। ওই যে মারা গেছে সে যুব দলের কর্মী এবং তার মেয়ে বলতেছে, অর্থাৎ তার ওয়াইফ যে থানাতে যে এজাহারটা দিছে, যেখানে নামগুলো দিছে, সেই তখন তাকে নিয়ে স্বাক্ষর নিছে ভিন্ন নাম। অর্থাৎ এখন যারা আসামি, তার ওয়াইফ যে আসামি নাম দিছে সেগুলো কিন্তু নাই। হ্যাঁ, এবং তার দুটো মেয়েই কথা বলছে যে আমার মা সরল সহজ, তারা অন্য আরেকটা সাইন নিছে, আমরা তাদেরকে আসামি দেইনি। অথচ সে বলতেছে তারা দুইটা লোক, অপরিচিত লোক, দুটো লোক এই তদন্তকারী কর্মকর্তা আর ওসির কাছে ঘোরাফেরা করে। অর্থাৎ এটা আমার কাছে মনে হয়েছে যে বিভৎস কাহিনী, এটা তো অবশ্যই নিন্দনীয়। বিএনপির পক্ষ থেকেও এটা নিন্দা করা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও করেছে, ফখরুল ইসলাম আলমগীর র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাই করেছে। এবং আমরাও বলি এটার তো বিভৎস কাহিনী, যেভাবে হত্যাযজ্ঞ চলছে তাতে করে তো এটার বিচার হতেই হবে, এবং যত দ্রুত সম্ভব করতে হবে। তো এখন আমার বক্তব্যটা হচ্ছে, এটাকে ইস্যু করে যে আপনি দেখেন স্পন্টেনিয়াসলি আপনারা দেখেন জামাত, ইসলামিক ঐক্যজোট, এবি পার্টি এবং এনসিপি সব মিলে আপনার বলেন তারেক রহমানকে এখানে মার্ডারটা করেছে। বলেন আপনি, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরে গেছে, তার ছবি তৈরি করছে। এগুলো কি বাজে কিছু স্লোগানও দেওয়া হয়েছে, সেটা নিয়ে মানে বলা হচ্ছে যে তারেক রহমানের চরিত্র হননের ঘৃণ্য অপচেষ্টা করা হয়েছে। এগুলো তো করা হয়েছে। তা আমি এইটাই বলছি যে এটা থেকে ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। অথচ আপনি দেখেন আপনার খুলনাতে একটা যুব দলের ছেলের রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তার ব্যাপারে কোনো কথা শুনেছেন? ইমাম সাহেবকে হত্যা করেছে, এরকম অনেক হত্যাকাণ্ড। গড়ে বণিক বার্তা রিপোর্ট করেছে, কালকে রিপোর্ট প্রকাশিত হয়েছে, গড়ে 11 জন করে হত্যা হচ্ছে এই প্রতিদিন। তো আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এটি পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে বিএনপি যেহেতু এখন গভর্নমেন্ট ফর্ম করবে ইলেকশন হলে, বিএনপি এখন বড় দল, এই কারণে ঐক্যমত কমিশনে যারা বসতেছে তারাও বিএনপিকে হাত পা বেঁধে সরকারে পাঠাতে চায়, এক। আর বিএনপি যাতে ভোট না পায়, এই যে জামাত ইসলামের নেতৃত্বে আমি বলবো যে ইসলামিক দলগুলি যেহেতু একদিকে গেছে, তারা মনে করতেছে হয়তো তারা যদি এক করতে পারে এবং বিএনপিকে যদি কন্ডেম করতে পারে তাহলে তারা সরকার গঠন করতে পারবে। কিন্তু এটা সম্ভব না, কারণ বাংলাদেশের মাটিটা এমন যে দল সাপোর্ট করে সেখান থেকে আসে না। ধরেন 17 বছর 111 সহ আর আওয়ামী লীগের 15 বছর কি না নির্যাতন, পৈশাচিক নির্যাতন হয়েছে বিএনপির বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে। একটি সদস্য আপনার পার্টি চেঞ্জ করে নাই, নিষ্ক্রিয় হয়েছে, 2-1 নিষ্ক্রিয় হয়েছে, চেঞ্জ করে নাই। সুতরাং এই যে 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আমার ধারণা বিএনপির একটি নেতাকর্মী
ভোট বাইরে দিবে না। জি, কিন্তু একটি কথা বলা হচ্ছে চিহ্নিত মহল পরিকল্পিতভাবে কাজগুলি করছে। আমরা আসলে জানি না সেই চিহ্নিত মহলটা কারা কাদের ফায়দা আসলে। আরেকটি কথা বলা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কেউ, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে কারা এই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে? চিহ্নিত মহল আপনি দেখেন যারা মিছিল বের করছে যে সব দলগুলি, এরাই চিহ্নিত মহল, এবং এরা হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা করে তো সব আগাচ্ছিল। 164টা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে ঐক্যমত্য কমিশন, তার 90টার সাথেই ঐক্যমত্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না, অল্প সংস্কার হলে জুন, আর বড় সংস্কার হলে ডিসেম্বর বলেছিলেন, অল্প সংস্কার হলে ডিসেম্বর। তো অল্প সংস্কার তো হয়ে গেছে। এখন আপনারা গিলোটিন করবেন, সব পার্টিকে সব কিছুতে একমত হবেন, তাহলে পার্টি থাকে কি করে? প্রত্যেকটা পার্টির নীতি আদর্শ তো আলাদা আছে, এক তো হবে না। আমার কথা হচ্ছে যতটুকু সংস্কার আপনি বলেন, যেটা প্রত্যাশা, আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছে, খুব কম সময়ে আমরা নিরপেক্ষ নির্বাচন পেয়েছি, তাই না? আমরা নির্বাচন ব্যবস্থার যত খুশি সংস্কার করুক, যত টাইট করুক, এবং শান্তিপূর্ণভাবে 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর, এইভাবে 4-5টা যদি নির্বাচন হয়, তাহলে আপনার আমার মনোজগতেও তো 54 বছরের পরিবর্তন ঘটছে। আমরা যদি ঠিক না হই, ভোটার যদি ঠিক না হই, জনগণ যদি মানসিকভাবে ঠিক না হই, তাহলে তো এই সংস্কার কাজ করবে না। সুতরাং আমাদের সময় দিতে হবে। আমি বলতেছি চিহ্নিত মহল বলতে আপনার যারা ঐক্যবদ্ধ কমিশন ভেঙে রাস্তায় গিয়ে আলটিমেটাম দিয়েছে, তারা হয়তো নির্বাচন চায় না, অথবা ভাবে যে বিএনপিকে দুর্বল করে এমন জায়গায় নিতে চাই যাতে করে আমরা জিততে পারি, এটা হইতে পারে। জি, আমি আজিজ ভাই আপনার কাছে আসবো। আবার আমি হাসান আল মামুনের কাছে আসতে চাই, একটু পেছনের দিকেই আমি যেতে চাই। আপনি তো 2018 সালের যে কোটা সংস্কার বিরোধী আন্দোলন ছিল সেখানে আহ্বায়ক ছিলেন আপনি। সেটি আমরা গত 1 বছরে গণ অভ্যুত্থানের পরে যদি 1 বছর সময় ধরি, সেই 1 বছরে আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, আমরা যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছরের যে ফেসিজম, এবং এই যে আওয়ামী লীগের যে আসলে পতন, সেই পতনটার পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেটি কিন্তু আসলে হয় নাই। আমরা যে সরকারটি গঠন করেছি, বর্তমানে বিদ্যমান যে সরকারটি আছে, এটি আসলে আমাদের পুরোপুরি যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটি পুরোপুরি পূর্ণ করতে তারা ব্যর্থ হয়েছে। কেন বলছি? আজকে আমি যখন এই টকশোতে আসি, তখন আমি প্রধান উপদেষ্টার যে ওনার যে ফেসবুক পেজ, সেখানে দেখলাম যে গত 10 মাসে 3545টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের ঘটনা। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে ধর্ষণের ঘটনা ঘটেছে 41টি। তাহলে এই সরকারের সফলতা কোথায়? আমরা বয়সে হয়তো অনেক ছোট ছিলাম তখন, 2005-06 যখন এই আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই আমলের সরকার ব্যবস্থাও দেখেছি, বর্তমান সরকার ব্যবস্থাও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা আউট অফ কন্ট্রোল। বর্তমান যে রাষ্ট্রটা, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এটা আউট অফ কন্ট্রোল। এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি একদম অনেস্টলি বলি, এভরি সেক্টর। আজকে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে, এনসিপিও চাঁদাবাজি করতেছে। তো এই যে সুযোগগুলো কারা তৈরি করে দিচ্ছে? সরকার করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে? আপনার অভিযোগ আসতেছে বাস স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি হচ্ছে, অভিযোগ আসতেছে সিএনজি স্টেশনে চাঁদাবাজি হচ্ছে। এই বাস টার্মিনালগুলো যদি সরকার তার নিজস্ব লোক দিয়ে, প্রশাসক দিয়ে মনিটরিং করাতো, এবং প্রত্যেকটা বাস টার্মিনালে যদি সেনাবাহিনীর চৌকি থাকতো, তাহলে কি আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটতো? একটা ঘটনাও ঘটতো না। সরকারের লাভ কি? সরকারের লাভ বলতে, সরকার, আমরা যেটা চেয়েছিলাম, সরকার আসলে একটি এনজিও মার্কা সরকার হয়েছে। এটি আমরা বরাবরই আগে থেকেই বলে আসছি যে আসলে যারা সরকারে আছেন, 2-1 জন ব্যতীত ওনাদের কারো এই রাষ্ট্র পরিচালনা করা কিংবা রাজনীতি সম্পর্কে ওনারা সচেতন না, রাজনীতি সচেতন না। এবং এটাও হলফ করে বলছি, ওনারা কখনোই এই আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে কখনোই রাস্তায় নামেন নাই। এই ধরনের অনেক উপদেষ্টা আছেন। সুতরাং তারা তো অবভিয়াসলি চাবে না এই সরকার সফল হোক। এই সরকারের দায় কাদের? এই সরকারের দায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই সরকারের এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সেই দায় নিতে হবে আসিফ মাহমুদের, নিতে হবে মাহফুজের, নিতে হবে আসিফ নজরুল স্যারের। কিন্তু অন্যান্য যারা আছেন, ওনারা কখনোই, আদিল ভাইয়ের নিতে হবে। আদিল ভাই ওই আওয়ামী লীগের আমলে জেল কেটেছেন।
সুতরাং এর বাহিরে যারা আছেন ওনাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। এই যে রাষ্ট্র এরকম, আমি অবাক হয়েছি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে আমি দেখলাম যে উনি এই তথ্যটা দিচ্ছেন। দায়বদ্ধতাটা কার? আমাকে যদি একটা সেক্টরে আমাকে যদি নিয়োগ দেওয়া হয়, সেই সেক্টরটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এবং সেখানে কিভাবে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সেটা দেখভাল করার দায়িত্ব আমার। এই রাষ্ট্রটাকে পুরো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে এই যে আজকে যে পরিসংখ্যান বের হলো, 35টি হত্যাকাণ্ড, 41টি হচ্ছে ধর্ষণের ঘটনা, এটার পুরো দায়টা কার? এই সরকারের। সুতরাং এই সরকার আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা যেভাবেই বুঝাক না কেন, আমি একটা কথাই বলবো, কারণ আমরা পলিটিক্স একদম রুট লেভেল থেকে করে আসতেছি এবং এই রাষ্ট্রের সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আমাদের নখদর্পণে। সুতরাং এখানে পুরো দায়টাই হচ্ছে সরকারের। এখন আসলে ভবিষ্যৎটা কি, যেটি প্রশ্ন ছিল যে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের, যেটি সব মানুষের, সাধারণ মানুষের প্রশ্ন। রাজনীতি এই 5ই আগস্টের পর, 5ই আগস্টের পূর্বে যা ছিল, শেখ হাসিনাকে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে একদম হাত রেখে আমরা জীবনও দিয়েছি, রক্তও জড়িয়েছি এবং শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর যে ঘটনাটি ঘটেছে, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ফিরে গেছে এবং এই জুলাই নিয়ে হচ্ছে কামড়াকামড়িটা প্রথম শুরু হয়েছে, জুলাইয়ের ক্রেডিট নিয়ে। এটিও অনৈক্যের একটি কারণ। এবং পরবর্তী সময়ে আপনার বিশেষ করে বদলি বাণিজ্য এবং পদায়ন প্রশাসনের ভিতরে, এটিও রাজনৈতিক দলগুলোর দূরত্বের একটি কারণ। একদম আমি স্পষ্টভাবে বলতে পারবো, যদি আপনার শিক্ষা মন্ত্রণালয় দেখেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেন বা অন্যান্য জায়গায়, আপনার ইন্টারনাল একটা দ্বন্দ্ব হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিতরে এই বদলি এবং পদায়ন নিয়ে। জামাতে ইসলাম, বিএনপি, এনসিপি, অন্যান্যদের মধ্যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। এই অমুক পদে, ডিজি পদে কাকে বসাবে, জামাতের লোক বসাবে না বিএনপির লোক বসাবে, এটা নিয়ে কনফ্লিক্ট হয়েছে। মানে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার উপরে একটা ছায়া সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। কিন্তু এই যে আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় হওয়ার পর সবগুলো সেক্টরই তো খালি হয়েছে। আওয়ামী লীগের যারা দোষর ছিল অধিকাংশ জায়গা থেকেই তাদেরকে অপসারণ করা হয়েছে। এই জায়গাগুলোতে রিপ্লেস কারা হবে? হয়তো জামাত ইসলামের লোকজন হবে, কিংবা বিএনপির লোকজন হবে স্বাভাবিকভাবে, এনসিপির লোকজন হবে, কিংবা নিরপেক্ষ কোনো মানুষ হবে। এটাই তো সঠিক। আওয়ামী লীগের কেউ তো থাকবে না। যখন এই আপনার পদায়নের জায়গাটা আসলো, এটা নিয়ে ইন্টারনালি ব্যাপক একটা কনফ্লিক্ট হয়েছে এবং এটা আমি স্পষ্টভাবে বলতে পারবো, এখান থেকেই মূলত এই যে অনৈক্যটা তৈরি হয়েছে। এবং আগামী দিনে এই অনৈক্য যে কোন পর্যন্ত গিয়ে গড়ায়, সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। জি, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। হাসান আল মামুন বলছিলেন যে ক্ষমতার দ্বন্দ্ব থেকেই মূলত আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনার কি তাই মনে হয় যে আসলে ভাগাভাগির কারণেই অনৈক্য সৃষ্টি হয়েছে? দেখেন, অনৈক্য সৃষ্টি হয়েছে, সামনে সবাই একটা নির্বাচনী প্রস্তুতি নিতে চাচ্ছে এবং সবার ভিতরে কে কতটি আসন পাবে বা নির্বাচনে কতটুকু ভালো করবে, এই প্রতিযোগিতা থেকেই কিন্তু এইসব টানাপোড়েন চলছে। দ্বিতীয়ত, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ ছাড়া সবার সমর্থন পেয়েছে, কিন্তু নিজে তিনি বিরোধী দল তৈরি করেছে। আপনি খেয়াল করে দেখেন, জাপানের থেকে তিনি বললেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরপরই এসে মিটিং ডাকলো, 28টি দল হাজির হলো, তার 25টি দলই বলল ডিসেম্বরে নির্বাচন চাই। তিনি কি নির্বাচন দিয়েছেন? দেন নাই। এরপরে তিনি আবার বললেন যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার পরিচালনা অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। একে তো বিএনপিকে মেন করেছে। বিএনপি মানে তার সাথে তো আরো বাম দল, অনেকগুলো দল আছে, তারা তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে। তারপরেও কিন্তু বিএনপি, আপনি দেখেন ম্যাডামের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহিদায়, তার আকাঙ্ক্ষায় কিন্তু লন্ডনে বৈঠক হয়। সেখানেও আপনি দেখেন, এরপরে যে উত্তপ্ত আবহাওয়া ছিল রাজনৈতিক অঙ্গনে, তখন গুড়ি গুড়ি বৃষ্টি আসলে যেমন শান্ত হয়, নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হলো এবং রাজনীতিতে একটা স্বস্তি বাতাস আসলো। কিন্তু উনি, তখন আমি বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিশ্বের সবচাইতে চতুর লোক এবং বিশ্বটা হচ্ছে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিশ্ব নাগরিক বলা যায়। তিনি এক দেশের নাগরিক না, সারা বিশ্বে ঘুরে বেড়ায়। তিনি সবগুলো আলোচনা করেছে,
কিন্তু সব জায়গায় কিন্তু যদি লাগানো আছে। আপনার নির্বাচন হবে অমুক ফেব্রুয়ারিতে হবে বা সামনে রোজার আগে হবে, কিন্তু যদি পর্যাপ্ত সংস্কার হয়, বিচার যদি সংস্কার এবং বিচার হয় এবং ইলেকশনের প্রস্তুতি যদি পর্যাপ্ত হয়, তো এই যে শর্তগুলো দিছে এবং নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে ইলেকশন কমিশন ইলেকশনের ডেট ঘোষণা করবে। আপনি দেখেন এখানে কোনো নির্বাচনের ডাইরেক্ট সব ঘুড়ির লাটাই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আসার পরে চুপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো কথা নেই, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো কথা নেই। পরে চিফ ইলেকশন কমিশন দেখা করলেন, দেখা করে কয়দিন পরে রিপোর্টারদের উৎপীড়নে পরে করলো যে না, আমি তো বুঝতে পারতেছি না ইলেকশন কবে হবে। ইলেকশন কমিশন বলল না। তখন এর একদিন পরে যখন ক্রিটিসিজম শুরু হলো, আপনার প্রেস সেক্রেটারি বলল যে ডিসেম্বরের আগেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু সাথে আর একটা লাইন, সেই লাইন প্রশ্নবোধক লাইন, সংস্কার এবং বিচার, কাঙ্ক্ষিত বিচার এবং সংস্কার হতে হবে, এটা বলে দিল। তো এখন বিচারটা করবে কে? সরকার, বিচার বিভাগের মাধ্যমে। সংস্কারটা কি করবে? সরকার। তো এটা কার ঘাড়ে চাপালো? এই যদিটা কার ঘাড়ে চাপালো? অর্থাৎ এখান থেকে আমি তখনও বলছি, এখনো বলছি যে রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল বিএনপি, এটা আমার পাবনার ভাষায় বলে ফাটা বাঁশের চিপায় পড়ছে। অর্থাৎ এই ইউনূসের বিরুদ্ধে আন্দোলনও করতে পারতেছে না, রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, আবার না করেও উপায় পাইতেছে না, এমন একটা অবস্থা। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিক, এটা যেমন প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি সম্পর্ক রেখে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কাছে মনে হয় উনি যদিও কিন্তু ভিতর থেকে বের হয় নাই, উনি নির্বাচন দিবে আমার এটা মনে হচ্ছে না। কারণ এখন প্রশ্ন হয় তাহলে তো উনি ক্ষমতায়, 26 সালে তো দুর্ভিক্ষ হবে দেশে। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 জিডিপি গ্রোথ হবে, ফরকাস্ট করেছে। এখন আমাদের দেশে বিনিয়োগ নাই, ব্যবসা নাই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত আপনার গরিব হয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নেই, মোটেই ভালো নেই। একমাত্র প্রবাসী আয় আসতেছে, যোগ হচ্ছে, কিন্তু প্রবাসী আয়ের আমি শুনলাম যে ফর্মাল চ্যানেলে আসতেছে মাত্র 5%। তো সুতরাং এটাও তো যুক্ত হবে না। এখন ধরেন IMF এর লোন নিছে সব শর্ত মেনে, আমেরিকা ট্যাক্স বসায় রাখছে 30% ওভার বাড়তি। এটার নেগোসিয়েশন হচ্ছে, যদি কিছু কমে, কিছুটা ঘাটতি হলো, তা আমি কিছুটা সাশ্রয় হলো, কিন্তু দেশের অবস্থা ভালো না। এখন প্রশ্ন হলে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবে? না, তারপরেও, কারণ সারা পৃথিবীতে 54,000 বর্গমাইলের কি হলো এটা ওনার মাথা ব্যথা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ উনি তো এখন এই সরকারের মধ্যে 17 জন আছে প্রবাসী এবং বিদেশি নাগরিক। এরা তো ইচ্ছে করলে দেশে, ধরেন আমরা 3 জন আছি, আমরা দেশের অবস্থা যাই হোক মাটি কামড় দিয়ে পড়ে থাকতে হবে, ওনাদের দরকার নাই, ওনারা প্লেনে উঠে চলে যাবে, বিপদ হলে প্লেনে উঠে চলে যাবে। ওনারা তো প্রবাসী, ওনারা তো বিদেশি নাগরিক, ডুয়েল সিটিজেনশিপ, তো ওরা থাকবে, ওদের সমস্যা নাই। আর ডক্টর ইউনূসের তো চারণ ক্ষেত্র সারা পৃথিবী। তো যাই হোক, তারপরেও যখন প্রেস সেক্রেটারি বলল যে ডিসেম্বরের ভিতরে ইলেকশনের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে ইলেকশন কমিশনে, এটা কেন বলল? তাহলে ইনস্টিটিউশন থাকে কি করে বলেন আপনি? ইলেকশন কমিশন স্বাধীন একটা কমিশন, তাকে স্বাধীনতা দিবেন আপনি, প্রেস সেক্রেটারি কি করে ঘোষণা দেয় বলেন? তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনার সংবার করবেন না, স্বাধীন করবেন না? প্রধান উপদেষ্টা ইলেকশন কমিশন করবে যে নির্বাচন এরকম হবে, আপনারা প্রস্তুতি নেন। উনি অ্যাকাউন্টেবল না, ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহমুদুর রহমান মান্না, তিনি তার প্রিয়, আমি একটা টেলিভিশনে তার সাথে ছিলাম, তিনি বলেন আমি ওনার খুব প্রিয় ছাত্র। তিনি অনেক সময় বক্তব্য রাখেন, অনেকের বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, উত্তর দেয় না। বলেন তো দেখি, একটা রাষ্ট্রপ্রধান উত্তর দিবে না? রাজনৈতিক দলগুলো নিয়ে বসে উত্তর দিবে না? তার অ্যাকাউন্টেবিলিটি নাই, সে মনেই করে না। তারপরে যখন এই যে আপনার এই ইলেকশনের যেমন প্রেস সেক্রেটারি বলল,
বলার পরে সবগুলো রাজনৈতিক দলের কিন্তু একজন করে সাক্ষাৎকার পত্রিকা মিডিয়ায় ছাপা হয়েছে। সেখানে এনসিপির সামান্তা সাক্ষাৎকারে বলেছে ওনার বিরুদ্ধে কেস ছিল, কেস প্রত্যাহার করে নিয়ে উনি কেটে পড়তে চান। এই নির্বাচন আমরা মানি না, যতক্ষণ সংস্কার বিচার না হবে, এই না হবে ততক্ষণ মানি না, উনি বলে দিল। তার মানে কি এখানে মেসেজটা পেলেন? আমারও বক্তব্য হচ্ছে উনি নৈতিক কারণে চিফ অ্যাডভাইজার হওয়া উচিত ছিল না। দুটো কারণে, একটা ওনার ব্যবসা এনজিও ছাড়া মাথায় কিছু নাই, উনি সরকার পরিচালনায় টোটালি আপাতমস্তক ব্যর্থ। দ্বিতীয়ত ওনার 6 মাসের জেল ছিল এবং দুর্নীতির মামলা ছিল, এগুলো ক্ষমতায় বসে সরকারে বসে তিনি এটা প্রত্যাহার করেছেন, নৈতিকভাবে এটা সঠিক করেন নাই। দ্বিতীয়ত আমিও বঙ্গভবনে দাওয়াতি ছিলাম, উনি এই বর্তমান প্রেসিডেন্টের বলছে ওত নিছে সংবিধান সম্মত রাখার জন্যে। হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল কিছু সংস্কার হোক, নির্বাচন হয় না, নির্বাচন হোক। আমি আসবো আজিজ ভাই আপনার কাছে আবার। আমি এই প্রসঙ্গে হাসানাল মামুনের কাছে আসতে চাই যে আজিজ ভাই অনেকগুলো কথা বললেন, আপনিও কি আসলে তাই মনে করেন? উনি যে কথাটি আসলে সন্দিহান হয়েছেন বেশি যে নির্বাচন আসলে হবে কিনা সেটি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা বিশ্বাস রাখতে চাই, আশ্বস্ত হতে চাই যে আসলে নির্বাচন হবে, কারণ নির্বাচন না দেওয়ার কোনো ওয়ে নাই বাংলাদেশে। আওয়ামী লীগরে যেহেতু বিদায় করতে পারছি, সুতরাং বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই যে নির্বাচন না দিয়ে দিনের পর দিন ওই শুধুমাত্র সংস্কার কিংবা বিচার, সংস্কার বিচার এটি হচ্ছে চলমান প্রক্রিয়া, এটা সবাই জানে, এটা সবাই বিশ্বাস করে। বলছেন নির্বাচন হবে, হ্যাঁ, নির্বাচন কোন পদ্ধতিতে হবে? পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত যে পদ্ধতি? এইখানে আসলে আপনার যে প্রস্তাবনাগুলো আসছে সংস্কার কমিশনে, যে পিআর পদ্ধতি নিম্নকক্ষে নাকি উচ্চ কক্ষে, দুইটা কক্ষ হবে কিনা, এটা আমরা যখন রাজনৈতিক দল গঠন করে 2021 সালে তখনই আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বিএনপিরও 31 দফায় মনে হয় আছে এটি, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো সেই জায়গা থেকে আমরা সর্বশেষ যেটি মাঠের পরিস্থিতি মনে হচ্ছে যে নিম্নকক্ষে আসলে পিআর পদ্ধতি আসলে পসিবল না। তাহলে পিআর পদ্ধতিটা কোথায় দেওয়া যায়? তাহলে আপনার সেকেন্ড স্টেপে দেওয়া যায়, দ্বিকক্ষ বিশিষ্ট যেহেতু সংসদ হবে, সেই জায়গায় পিআর পদ্ধতিটা উচ্চ কক্ষে দেওয়ার একটি সম্ভাবনা আছে এবং সেটা আমরা প্রস্তাবনা রেখেছি, সেটি করা যায়। আর নির্বাচন যেটি আমি বললাম আপনাকে, নির্বাচন অবশ্যই দিবে এবং নির্বাচন না দেওয়ার কোনো ওয়ে নাই, যে কেউ হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে যে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কিংবা ডিসেম্বর বলতেছে, তাল বাহানা, এখানে তাল বাহানার আসলে সুযোগ নেই। শেখ হাসিনাকে যেহেতু বিদায় করা গেছে, সুতরাং এখানে যে কেউ বলবে যে নির্বাচন দিব বলে 1 বছর পার করে দিবে, 6 মাস পার করে দিবে, এই সুযোগটুকু আসলে নাই এবং আমি বিশ্বাস করি এই গভর্নমেন্ট এটি করবেও না। আরেকটি কথা আমি বলি, যে বিষয়টি নিয়ে মিটফুডের যে ঘটনাটি আসছে, এটি খুব আসলে মর্মান্তিক এবং বিএনপির এখানে আসলে স্পষ্টতই মানুষ আসলে এটা প্রপাগান্ডা চড়ানো হচ্ছে বা বিভিন্ন কথা হচ্ছে, এখানে চাঁদাবাজি মূল উদ্দেশ্য না, ব্যবসায়িক যে দ্বন্দ্ব ছিল এটি নিয়ে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটে। কিন্তু আমার আফসোস হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি ঘটার 2 দিন পরে কেন এটি মিডিয়ায় আসলো কিংবা জনসম্মুখে আসলো, এর আগে কেন আসলো না? এখানে কি মানুষ কিন্তু সাধারণ মানুষ দেখে নাই? আমরা ভিডিওতে স্পষ্টতই দেখেছি যে সাধারণ মানুষ দেখছে একটা মানুষকে হত্যা করছে, কিন্তু সাধারণ মানুষ আসেও নাই ফিরাইতে। পাশাপাশি এই ঘটনাটি 2 দিন পর্যন্ত কিভাবে ধামাচাপা ছিল, এটি আমার একটা বড় প্রশ্ন। আর বিএনপিকে বলবো যে আপনাদের দাবি, আপনারা বড় রাজনৈতিক দল, অন্যান্য দলগুলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা কেমন ভূমিকা রেখেছেন, আমরা কেমন ভূমিকা রেখেছি, কিংবা ছাত্ররা জুলাইয়ে কেমন ভূমিকা রেখে শেখ হাসিনাকে পতন করেছে, এটা সবাই জানে দেশের মানুষ। আপনাদের আসলে সহনশীল হওয়া উচিত। আপনারা যদি বড় দল হিসেবে সেই দাবিটুকু করেন এবং ক্ষমতায় যাওয়ার যদি ইচ্ছা আপনাদের থাকে, তাহলে আমি বলবো যে একদম আপ টু বটম পর্যন্ত, একদম রুট লেভেল পর্যন্ত আপনাদের সংশোধন হওয়া উচিত। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া উচিত। কারো উপর আওয়ামী লীগ যা করে গেছে বিগত 17 বছরে, বিএনপিকে একদম ওয়ার্নিং দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ যা করে গেছে ভুলেও এই পথ আপনারা বেছে নেবেন না। এই পথ বেছে নিলে আপনাদের কপালে দুর্গতি আছে এবং এই বাংলাদেশে আপনাদের কপালে দুর্গতি বাংলাদেশের মানুষের কপালে দুর্গতি আছে। আপনাদের যদি এখন পরাজয় ঘটে এইভাবে, তাহলে পুরো বাংলাদেশের পরাজয় ঘটবে এবং অদূর ভবিষ্যতে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সেটা আসলে এই বাংলাদেশের মানুষ কেউ কিছু বলতে পারছে না। জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। বিরতিতে যাবার আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি একটি ৭ লাখ টাকার নেওয়ার একটি ভিডিও দেখেছি, ভাইরাল হয়েছে। এনসিপি নেতা বলছেন সেটি একটি ডোনেশন। আমি আমার প্রোডাকশনের সহকর্মীদেরকে সেই ভিডিওটি একটু আমরা দেখে আসতে চাই। এখানে ৭ লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। ৭ লাখ টাকা আছে। ভাইকে বলছেন? হ্যাঁ বলছি। ৭-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু ৭ আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানেন ৭ আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভিডিওটি আমরা দেখলাম। এখানে আসলে কি বিষয়টি আসলে আপনি কি মনে করেন, এটা ডোনেশন না চাঁদা না কি বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা চলছে? দেখেন, বাংলাদেশে চাঁদা যে দেয় সে স্বীকার করে না, চাঁদা যে নেয় সেও স্বীকার করে না। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি দেখেন, ছাত্ররাদেরকে অর্থাৎ এনসিপি হয়ে গেছে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা কমিশনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং সেখানে কি হচ্ছে আমরা কিন্তু জানতে পারছি। আবার দুদকও লাগানো হয়েছে দু একটাতে, কিন্তু এটা ক্লিন সার্টিফিকেট দেওয়া হবে। সুতরাং আমি বলবো যে যেসব ছাত্রদের সম্পর্কে বিশেষ করে আমি বলবো, দেখেন সেই 52 সাল থেকে সবগুলো আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল, 24 সালেও ছিল, কিন্তু 24 সালে প্রত্যাশাটা ছাত্রদের উপরে বেশি ছিল জনগণের, যে অন্ততপক্ষে 54 বছরের দেশ স্বাধীনতার পরেও অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পেছাচ্ছি। অন্তত এই ছাত্ররা ছাত্র জনতা জীবন দিল, এখানে একটা পরিবর্তন আমরা পাবো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে মিসহ্যান্ডেল করে ফেলল। তাদেরকে দিয়ে তিনি পার্টি করালেন এবং তাদেরকে সবগুলো মন্ত্রণালয়ে বসিয়ে দিলেন, কমিশনে বসিয়ে দিলেন। তারপরে তারা এখন দেখেন ছাত্রদের অ্যাটিটিউডটা এমন, আমি বলি আর কি, যে তারা আর বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি নেয় না। তারা এখন একবারে এমপি হতে চায়, একবারে মন্ত্রী হতে চায়, কারণ বানানো হয়েছে, তো মন্ত্রী বানানো হয়েছে। এবং সবগুলো আপনি দেখেন এত বেশি সমালোচিত হয়েছে এই ছাত্ররা। এবং ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই 8টি ব্যাচ আপনি দেখেন বিজ্ঞানের যুগে, উচ্চমানের বিজ্ঞানের যুগে এই 8টি ব্যাচ কিন্তু মোটামুটি ভাবে ছাত্র ধ্বংস হয়ে গেল। জেনারেশন গ্যাপ কি দিয়ে পূরণ করবেন বলেন? আগামী 10 বছর পরে পুরোটা অটোমেশন হয়ে যাবে সারা পৃথিবী। আমাদের তো প্রবাসী লোক নেবে না। সুতরাং আমি দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষক ছিলেন, তিনি একবারও বলেন নাই তোমরা লেখাপড়াও করো, তোমরা রাজনীতিও করো। তিনি বলছেন সবাই উদ্যোক্তা হও। ব্যবসাটা করবে কোথায়? ব্যবসা তো উনিই সব নিয়ে গেছে, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অধীনে সব নিয়ে গেছে। সুতরাং এগুলো যদি আলোচনা আমি করতে চাই না, কারণ আমার দোষ বেশি। আমার কাছে ডকুমেন্ট সবই আছে, ইউনূস সাহেব কি নিচে সব ডকুমেন্ট আছে। তো উনি তো ব্যবসাটা সারা পৃথিবীর, এখন বাংলাদেশের ঘাড়ে উনি চাপিয়ে বইছে, সব ব্যবসা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। তো এই জন্যে আমি বলছি যে এখন দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এবং আমাদের দেশের এই জেনারেশন 8টা জেনারেশন নষ্ট করে দিল, এবং এই দেশের কপালে দুঃখ আছে। আপনি দেখেন, এটা যে সরকারই আসুক পরবর্তীতে ক্ষমতায়, আপনার তার জন্য দেশ চালানো খুব কঠিন হয়ে যাবে মানসিকভাবে। আপনি দেখেন, এই যে ধরেন এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে যেসব মব জাস্টিস নামে যেসব কাণ্ড করেছে, ধরেন আমি বলি সাংবাদিকদের প্রেস ক্লাবে এসে সমন্বয়কারীরা লিস্ট দিয়েছে যে এরা ফেসিবাদের দোসর, তাদের মেম্বারশিপ চলে গেছে। আপনার দেখেন পৃথিবীর নজির নাই, একবারে অ্যাক্রিডিটেশন কার্ড সব বাতিল করে দিয়েছে। হ্যাঁ বলেন, তাহলে আপনি বলেন আপনার এছাড়াও আপনি দেখেন যে আমাদের সাংবাদিক অনেক গ্রেপ্তার হয়েছে, মানলাম তারা অনেকে টাকা পয়সার মালিক আছে, অনেক ফ্ল্যাটের মালিক, তার বিচার হোক, কিন্তু সবগুলোকে আপনার খুনে মামলা দিয়ে দিছে। তোর ফোল সাংবাদিক টমাটাইজ, পুলিশ টমাটাইজ, যাকে ধরবেন ফেসিবাদের টকমা দিবে। এখনো মব সন্ত্রাসের ভয়ে সব জায়গায় কিন্তু ভীত।
এই পরিস্থিতি তো তৈরি হয়েছে। আপনার পুলিশ কাজ করবে কি করে? বলা হয় যে পুলিশ এটা করে না, ওটা কেমনে করবে পুলিশ? আপনি বলেন বিএনপির 4,500 কর্মী এক্সপেল করে দিছে, যে এক্সপেল করে ফেলছে সে তো দুষ্কৃতিকারী, প্রমাণিত। বিএনপি প্রমাণ করে দিল যে তারা চাঁদাবাজ অথবা তারা অপকর্মকারী, তাদের পুলিশ ধরলো না কেন? এটি প্রশ্ন যে প্রশাসন বা পুলিশ তাদেরকে ধরছে না কেন, সেই প্রশ্ন বিএনপি থেকে বারবার না, ধরলো না কারণ আপনি দেখেন পুলিশ যখন ধরবে, আপনার দুটো উদাহরণ শোনেন। হ্যাঁ, আপনার এই যে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব গেল না, 3 ঘন্টা এয়ারপোর্টে থাকলো, ওখানে সব বাহিনীর লোক থাকে এয়ারপোর্টে, কেউ জানে না, সরকার জানে না, এটা হয় ক্লিয়ারেন্স ছাড়া তো কখনোই হয় না, করতে পারে। কিন্তু কারো দোষ নাই, 3টে পুলিশ চাকরি গেল, পুলিশ কেমনে করবে বলেন? হ্যাঁ, আমি এই জন্য আবার বলছি, আসবো পুলিশ আপনি কিছু করতে গেলেই করবেন যে ফেসিবাদের দোষর। জি, কেস আপনি দেখেন ঠিক আওয়ামী লীগের আমলে রাজাকার, একটা খুন হলে তার ভিতরে 300টা মামলা। কে দিয়েছে মামলা? কেউ যা ধরছে, ধরে কয়েছে আপনি দেন 300 জন আসামি, এখন না নিলে কবে ফেসিবাদের দোষর। তো পুলিশকে তো টমার থেকে বের করেন না। আজিজ ভাই, আমি আপনার কাছে আসবো আবারও। আমি যে ভিডিওটি দিয়ে আমরা দেখছিলাম, যে ভাইরাল ভিডিও হচ্ছে, আমি আপনার দলের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দুপুরে একটি পোস্ট দিয়েছেন, আমি সেই পোস্টটি একটু কিছু অংশ পড়তে চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে নিশ্চয়ই একজন নেতার স্ক্রিনশট লক্ষ্য করেছেন। এক আপুর কাছে পার্টেক্স ও ওয়ালটনের নাম্বার চাওয়া হচ্ছে বড় পার্টি ফান্ডের জন্য। নতুন বন্দোবস্ত, এটা কোন সিস্টেম যে কোম্পানিগুলোকে কল করে পার্টি ফান্ড চাওয়া? তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বড় পার্টি ফান্ড কি আসলেই পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে, সেটা নিশ্চয়ই তদন্ত হতে পারে। আজকে উনি পোস্টে দিয়েছেন, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। আসলে সাথে একটা বলি, এটা তো চাঁদা চাইছে পরিষ্কার, ডোনেশন বা এনসিপি পক্ষ থেকে যে নেতার স্ক্রিনশট আছে, তিনি বলছেন যে এটা অনেকগুলা ইফতার পার্টির থেকে শুরু করে পার্টি লঞ্চ করার সময় টাকা পয়সা কই পাইছে বলছে? কোনোদিন বলে নাই তো। বলছে মানুষ, সাধারণ মানুষ দিচ্ছে। তাহলে নতুন বন্দোবস্ত কেমনে হলো? পুরান পার্টি চাঁদাবাজি করে অনুষ্ঠান করে বলে না, এরাও তাই বলে না, তো নতুন বন্দোবস্তটা কি হলো? আপনি বলেন বন্যার সময় যে টাকা উঠাইছে তার ভিতরে সেই টাকার হিসাব পাওয়া যায়, সেই টাকার কোথায়? সেই টাকার হিসাব পাইছেন? যে আমি আপনার কাছে আসবো আজিজ ভাই, আমি রাশেদ খানের বিষয়ে কথা বলতে চাই। হাসান মামুন, এটি স্পষ্টত চাঁদাবাজি। এখানে মানে কোনো কিন্তু, মানে যদি কোনো কিন্তু নাই। কেন বলছি? কিন্তু তিনি বলছেন ডোনেশন। না, ডোনেশনের জন্য আমি বলি, ডোনেশনের জন্য তারা অলরেডি একটি ওয়েবসাইট খুলেছে, সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে, সবকিছুই আছে তাদের ওয়েবসাইটে। সুতরাং এই রাতের আধারে গাড়ি থেকে আপনার 7 লক্ষ টাকা দেওয়া, ইতিপূর্বে আজকে দেখলাম এই ব্যক্তিরই, এই মহিলার এবং সার্জিস আলমের সাথে, বা কার জানি নাম, সার্জিস আলমে খুব সম্ভবত, একটা আইফোন গিফট দেওয়া হয়েছে এবং সেটা যে কেনা হয়েছে সেটা রিসিটও হোয়াটসঅ্যাপের যে চ্যাট সেখানে ফাঁস হয়েছে। তো এটা স্পষ্টত হচ্ছে অনিয়ম, চাঁদাবাজি যাই বলেন। তো আমার কাছে না, যদি আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তো এটা আমার কাছে চুনোপুটি কারবার মনে হয়েছে। চুনোপুটি মনে হচ্ছে আপনার কাছে? এটা এই 48 লক্ষ টাকা হচ্ছে বিড়ি খাওয়ার টাকা, মানে স্বাভাবিকভাবে গ্রামের ভাষায় যেটা বলে, বর্তমান এই 10 মাসের কর্মকাণ্ডে ভিতরকার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে বলা যায় যে এই 48 লক্ষ টাকা হচ্ছে সিগারেট খাওয়ার টাকা। জাস্ট এইটুকু দিয়ে আমি উদাহরণ দিলাম। পরবর্তী সময়ে কেন বলছি, আপনি দেখেন এই সরকার টেক ওভার করার পর সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করা দরকার ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ আমলের, এই যে আওয়ামী লীগের প্রায় 500-700 কিংবা 1000 এমপি ছিল, যারা জেলা পর্যায়ের আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল, এদের অ্যাকাউন্টগুলো সুইচ করা এবং এদের এই দেশটাকে যে 15-17 বছর যাবত লুটপাট করছে, এই টাকাগুলো গেল কোথায়? এদের দুর্নীতিটা সামনে নিয়ে আসা, এটা ছিল প্রধান কাজ। আজকে হাজার লক্ষ কোটি টাকা, আজকে হাজার হাজার কোটি টাকা আজকে উদ্ধার হতো তাদের কাছ থেকে এবং এটা গভর্নমেন্টের ফান্ডে আসতো এবং দেশের মানুষ আওয়ামী লীগের, আমরা কিন্তু এই আওয়ামী লীগের পতনের আগে আমরা কিন্তু বারবার বলছি যে আওয়ামী লীগ শেয়ার বাজার লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, তারপর হচ্ছে বহির্বিশ্বের সকল অর্থ পাচার করেছে, আমরা কিন্তু বলি নাই? আমরা এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু এই 10 মাসে তো আমি এটা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকা নিয়ে নয় চলতেছে ভিতরে,
এই আওয়ামী লীগের টাকা কারো কারো শেয়ার নেওয়ার জন্য এখানে একটা নয়চয় কারবার চলতেছে, হস্তক্ষেপ চলতেছে। এই আওয়ামী লীগের টাকা নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে কেউ আবার নতুন করে রাজনীতিতে দাঁড়াইতে যাচ্ছে, এটাও একটা খেলা হইতে পারে। আর নয়তো এখন পর্যন্ত অন্তপক্ষে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হওয়ার কথা ছিল, হাজার হাজার কোটি টাকা সরকার উদ্ধার করার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু করে নাই। কেন করে নাই, কাদের জন্য করে নাই, এবং ইন্টারনালি কি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আপনি এনসিপির কমিটিগুলোতে দেখবেন আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এখন স্পষ্টতই। এনসিপির কমিটিতে কিন্তু বিএনপির লোকজনকেও নেওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, এটা তো চলছেই, এটা আমাদের পার্টি থেকে নেওয়ার চলছে, কিন্তু আওয়ামী লীগকে কেন আপনি পুনর্বাসন করবে? এটি হচ্ছে নোয়াখালীতে আমি দেখলাম, সে হচ্ছে ছাত্রলীগের নাকি আওয়ামী লীগের সে সহসভাপতি ছিল, সে এখন ওই নোয়াখালী ওই হাতিয়ার নাকি কোন জায়গার সে হচ্ছে সমন্বয়ক। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এনসিপি শুধুমাত্র চাঁদাবাজি বিষয়টা এরকম না, এখানে আসলে ভিতরকার দিক থেকে এনসিপিকে ওঠানোর জন্য টাকা পয়সা দিয়ে, এরপরে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা দিয়ে একটা গ্রুপ অফ পিপল যারা সরকারে আছেন বা আদার সাইডে আছেন, তারা চেষ্টা চালাচ্ছেন, সেটা বহিঃশক্তিও হইতে পারে। এটা হচ্ছে তাদের এক প্রকার অপচেষ্টা বলা যায়, এবং সেই অপচেষ্টাটি আসলে এই অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ তৈরি করছে, এবং বিভিন্ন রকম বক্তব্য তাদের কাছ থেকে আসতেছে। তারা যেমন তাদের প্রতীক নিয়ে যে ঘটনাটি ঘটলো, শাপলা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে শাপলা আমাদের জাতীয় প্রতীক, এটাই তো স্বাভাবিক। এখন এইটাকে তাদের পার্টির প্রতীক করতেই হবে, আর নয়তো অন্য কোনো প্রতীক করা যাবে না। এই যে বক্তব্যগুলো, এগুলো হচ্ছে ছেলে মানুষই বক্তব্য। একটা জিনিসের যদি আপনার ব্যারিকেড থাকে, তাহলে যদি নিষেধাজ্ঞা থাকে, তাহলে তো আমি সেটার কাছে যাব না, বা আমি অন্য একটা চুজ করব। কিন্তু যখন এরা এখন যে জিনিসটা চাচ্ছে, যে শাপলা প্রতীক নিতে চাচ্ছে, এটা রাষ্ট্রের উপর খবরদারি, হস্তক্ষেপ, এবং এই রাষ্ট্র যে তারা চালাচ্ছে তাদের সেই ক্ষমতা বলে তারা এখন শাপলা প্রতীক নিতে চাচ্ছে। জি, ধন্যবাদ। কমিটির কথা বলছিলেন হাসানাল মামুন, আমি আরেকটি খবর উল্লেখ করতে চাই এখানে। এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে নাম আসা একজন ফেসবুক পোস্টে দিয়ে বলেছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না, তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। আমরা এই ধরনের একাধিক ঘটনা আগেও দেখেছি, সেটি নিয়ে আমরা কথা বলেছি যে বিএনপির রাজনীতিতে যুক্ত, তার নাম দেওয়া হয়েছে এনসিপির কমিটির যুগ্ম সমন্বয়কারী, কিন্তু তিনি বলছেন যে আমি জানি না, আমি বিএনপির রাজনীতির সঙ্গে আমি। আমার জানা মতে আমার থানাতে সেখানেও তো গুপ্ত শিবিরের লোক দিয়ে এনসিপি করা হয়েছে, ওখানে এনসিপির লোক নাই। অনেক জায়গায় এনসিপির লোক পাওয়া যাচ্ছে না। এই যে পদযাত্রা হচ্ছে, সেখানে কি আপনি মনে করেন এনসিপির সব লোক? এই যে যারা ওই ঐক্যমত্য কমিশন থেকে ছুটে গিয়ে আলটিমেটাম দিয়েছে, তারাও লোক সাপ্লাই দিয়েছে ওখানে। সুতরাং যেটা বাহ্যিকভাবে যেটা দেখতেছেন এনসিপির যে অবস্থা, এরকম না। ইলেকশনে যদি যায়, এনসিপির কোনো অবস্থাতে নিরপেক্ষভাবে নির্বাচন করলে, হাসিনার সময় আমিডামি নির্বাচন দেখছিলেন না, বড় বড় নেতা যে 3টা আমিডামি নির্বাচন কমিটি 300 আসনে প্রার্থী দিয়েছিল, একটা প্রার্থীরও কিন্তু জামানত থাকে নাই। ঠিক এনসিপির দুরবস্থা এটাই হবে, এবং মাঝখানের থেকে এই জেনারেশন ধ্বংস হয়ে যাবে, তারা ফ্রাস্ট্রেটেড হবে, কেউ জিতবে না। আপনি দেখবেন এখন যাই মনে করেন, এটা জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুকম্পায় এবং সহযোগিতায় তিনি বললেন, উনি সব সহযোগিতায় এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপি করাইছে, এবং তিনি সহযোগিতা করতে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিচ্ছে, এবং এই সবগুলো মন্ত্রণালয় কমিশনে বসায় দিচ্ছে। এবং এই ছাত্ররা কিন্তু এখন আর ছাত্রদের মতো মানসিকতা নাই। তারা আপনার এই যে ধরেন এলজিআরডি উপদেষ্টা হয়েছে, তিনি তো মাস্টার্সও পাস করেন নাই, এটা কমপ্লিট। তিনি শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, কেন ঢাকার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটি গেছে কেন? তিনি পড়াশোনা শেষ করেন নাই। তিনি সবচাইতে তাফালিং উপদেষ্টা, খেয়াল করে শক্তিমান উপদেষ্টা, তাই না? কিন্তু লেখাপড়াটা শেষ করার ব্যাপারে কিন্তু তার আগ্রহ কম। সে প্রাইভেট ইউনিভার্সিটি একটা ডিগ্রি নেওয়া দরকার, নিতে চায়। সুতরাং আমি এই জন্যে বলছি যে এই ছাত্রদেরকে এইভাবে ব্যবহার করা, আমি যেটা আগেও বলেছি যে 52 সাল থেকে সব আন্দোলনে এই ভূখণ্ডে ছাত্ররা অগ্রভাগে ছিল, কেউ সরকারের শেয়ার নেয় নাই, এবং কোনো নেতা এত বিতর্কিত হয় নাই। এমন বিতর্কিত করে ফেলছে, আমার মনে হয় না আর ভবিষ্যতে আগামী এক যুগ পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন, ছাত্রদের উপরে জনগণ আস্থা রাখবে, এই অবস্থায় চলে গেছে। এটা যাই বলেন, এটা অপরিণাম
ক্ষতি, অসংখ্য ক্ষতি হয়ে গেছে সমাজের, দেশের। জি, আমি হাসান আল মামুনের কাছে আসতে চাই আবারও। আসলে তাহলে কি রাজনৈতিক যে নতুন বন্দোবস্তর কথা আমরা শুনছি, বলছি, সেই কথাগুলো কি শুধু কথাই থেকে যাবে? আমারও ধারণা সেটি, যে আসলে কথার মাঝেই থেকে যাবে। যদি রাজনৈতিক ঐক্যটা আবার, যে ঐক্যটা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, সেটি যদি লাস্ট পর্যন্ত লাস্টিং না করে, তাহলে আসলে ওই স্বাধীনতার পরে যেমন দেখেছিলাম যে আসলে জাসদ তৈরি হওয়া বা আরও বিভিন্ন ঘটনা, রক্ষী বাহিনী, বিভিন্ন ঘটনার কারণে কিন্তু স্বাধীনতাটা আসলে এই যে 54 বছর পর্যন্ত আমাদের কিন্তু রেস্ট আনতে হয়েছে, এবং সেটার কিন্তু আসলে স্বাধীনতার যে সফলতা, সেটি কিন্তু আসলে আমরা বুক করতে পারি নাই। তো সেই জায়গা থেকে এবারও যদি আপনার আওয়ামী লীগ বাহিরে যে ঐক্যটা ছিল, আওয়ামী লীগের বাহিরে যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা যদি নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরবর্তী পর্যন্ত, আমরা আসলে বয়স আমাদের অনেক কম, কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু আমাদের এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান, আমরা সবসময় বলে আসছি যে আসলে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া উচিত এই সরকারটাকে। কেন পলিটিক্যাল কিছু মানুষকে এটার মধ্যে এঙ্গেজ করা উচিত। কেন বলছিলাম, এই জাতীয় ঐক্যটাকে ধরে রাখার জন্য একটা জাতীয় সরকার, অনেকেই মনে করবে যে আসলে এটাকে কোনো নির্বাচন, যে পরিস্থিতির মধ্য দিয়ে এই বর্তমান সময়টা আমরা পার করছি, আসলে এখানে নির্বাচন, আপনি যদি একটা কোয়ালিশনের নির্বাচন ছাড়া আমি এইরকম প্রতিযোগিতামূলক নির্বাচনের আসলে পরিবেশ দেখি না। কেন বলছি এই কথাটি? দেখেন, জামাতে ইসলাম কিংবা গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, আরও যারা আছে, এবং বিএনপি, সবাই তো একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের ছিল। তাহলে আওয়ামী লীগ একটা বিশাল শক্তি ছিল। এই বিশাল শক্তিটাকে আমরা যে পার করলাম, এর যাতে আর না ফিরে আসতে পারে, সেই জন্য আসলে আমাদের নির্বাচনও যদি আমরা করি, অন্ততপক্ষে কিছুটা হইলেও যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বা সমঝোতা, যাই বলেন, এই ধরনের আসলে একটা ইলেকশন করা উচিত আমাদের। কারণটা হচ্ছে, আগে হচ্ছে দেশ, নির্বাচন যেমন জরুরি, ওই প্রতিযোগিতামূলক নির্বাচনও যেরকম জরুরি, তার হচ্ছে বেশি জরুরি এই আওয়ামী লীগকে আর ফিরতে না দেওয়া। এই আওয়ামী লীগ যদি কোনোভাবে আবার আমরা যে এখন পরিস্থিতি চলতেছে, যে টালমাটাল অবস্থা চলতেছে দেশের, এই পরিস্থিতি থাকলে আওয়ামী লীগ আবার ব্যাক করবে। আর আওয়ামী লীগ ব্যাক করলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না, আমরা পলাইতেও পারবো না। ওরা তো ভারতে গিয়ে আশ্রয় নিতে পারছে, পাশাপাশি দেশ, ভারত ওদেরকে আশ্রয় দিচ্ছে, আমাদের কোনো আশ্রয় থাকবে না, এবং আমাদের লাশগুলো রাস্তাঘাটে এবং পড়ে থাকবে, এবং এই ফ্লাইওভারগুলোতে এখানে আমাদের লাশগুলো টানানো থাকবে, আমাদেরকে এরকম ভাবে ওরা মারবে। হাসান আল মামুন, আপনার কথা শুনছিলাম আমরা। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। হাসান আল মামুন বেশ কিছু আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। আসলে আরেকটি কথা বলেন যে নির্বাচন, আসলে নির্বাচনই কি আসলে এই সব কিছুর উত্তরণের একমাত্র পথ, নাকি আরো কোনো পথ খোলা আছে? এটা সবচেয়ে মেজর পথ। কারণ নির্বাচনে এখন যে অনৈক্যটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নির্বাচনের প্রতিযোগিতা, কে কতটুকু নির্বাচনে ভালো করবে। এবং বিএনপি বড় পার্টি, কিছু দল একজোট বাঁধেছে বিএনপিকে আপনার বিতর্কিত করা। আপনি চিন্তা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, তারা তো দেশে নাই, তাদেরকে কিভাবে স্লোগান দিচ্ছে তাদের এগেইনস্টে, চিন্তা করা যায়? তাহলে তাদের মানসিকতাটা কোন পর্যায়ে গেছে? এখন আপনি দেখেন, জামাত ইসলাম প্রথম নিরপেক্ষ ভোট করেছিল, অর্থাৎ বিএনপির জোটে ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। আমাদের প্রেস ক্লাবের সাংবাদিকরা, আপনার সংগ্রামের সাংবাদিকরা কিন্তু জামাতের ফিলোসফি সাংবাদিকরা ভোট দেয় নাই। আনোয়ার জাহিদের মতো লোক ইকবাল সোবহান চৌধুরীর সাথে ফেল করে। অর্থাৎ যতগুলো দেশের পরিবর্তন বা প্রফেশনের পরিবর্তন, এটা কিন্তু জামাত বোঝে নেই। পরবর্তীতে কিন্তু জামাতের দেখেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে, কিন্তু সেই আওয়ামী লীগই কিন্তু তাদের ফাঁসি দিয়েছে। খেয়াল করে দেখেন, আমি এখনো মনে করি দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো ফেসিবাদের আগমনের পরিস্থিতি নাই। আজকে শেখ হাসিনা বলুক আমি আসব, দেখবেন এই যত অনৈক্য দেখতে পাচ্ছেন সব ঐক্যবদ্ধ হবে, সবাই ঐক্যবদ্ধ হবে। এই জায়গায় আমি মনে করি এখনো ফেসিবাদ ফেরত আসার সময় হয় নাই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নার্সিং করছে, রাজনৈতিক দলগুলো নিয়ে খেলাধুলা করছে, এরা কিন্তু এমন জায়গায় নিয়ে যাবে এই অনৈক্যটাকে, যেখান থেকে আর ঐক্যবদ্ধ হতে পারবে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, ধরেন এই যে যতগুলা আপনি দেখেন, আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করলো,
আপনি দেখেন অতর্কিত 144 ধারা ভঙ্গ করে 1 ঘন্টার আলটিমেটাম দিল, এক্সিকিউটিভ অর্ডারে স্থগিত হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না, এই সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই, কিন্তু উনি করলেন কি করে বলেন? তারপরে দেখেন ঐক্যমত্য কমিশন বসছে, হঠাৎ করে যেগুলো স্প্রেডশিটে ঐক্যমত্য কমিশনের এজেন্ডাভুক্ত নাই সেই ইস্যু নিয়ে রাস্তায় নেমে গেল। তা এখানে কি মনে করেন না যে ওইটাতে যে হঠাৎ করে যে নামলো, হ্যাঁ, এটা কি হঠাৎ করে নামছে? কোনো ইশারা ছাড়া নামছে বলেন? ইশারা ছাড়া নামছে যে বিএনপিকে চাপ দাও, বিএনপিকে প্রেসারে ফেলো। এইটাই তো আমি এইটাই বলছি যে এই যে ঐক্যমত্য কমিশনের আমার এখনো বক্তব্য যে হচ্ছে যেটা স্প্রেড, অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে জিনিসগুলোকে এজেন্ডাভুক্ত করে আলোচনাটা করছিল সেই জায়গাটা থাকা উচিত। যেমন আপনি বললেন না আনুপাতিকারের নির্বাচন, একটি দেশের যদি মানে অতি উচ্চমানের গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু এই ইসলামী দলগুলো সম্প্রতি আমরা দেখেছি যে সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে, তারা বলছে যে পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা এটা মানবেন না। এইটাই তো আমার কথা, যে তারা ভাবছে ধরেন জামাতে ইসলাম প্রত্যেকটা সিটে 20,000, 30,000, 25,000 ভোট আছে, তারা যদি পিআর সিস্টেমে আসে তাহলে তাদের যে ভোট সংখ্যা হলে সংসদে অনেকগুলো সিট পাবে। এমনি তো একবার নিরপেক্ষ নির্বাচন করছে 1টা সিট পাইছে, আর একবার নির্বাচন করছে 3টা সিট পাইছে, এবার নেই 10টা পাবে। এবং যারা মাঠে গেছে তারা যদি সব ঐক্যবদ্ধ হয় তাহলে নেই 20টা পাবে, তার বেশি তো পাবে না, নেই 40টা পাবে, 50টা পাবে। বিএনপিকে ক্ষমতায় সিঙ্গেল মেজরিটি পাওয়া রোধ করার ক্ষমতা এই দলগুলোর নেই পার্লামেন্টারি সিস্টেম। এই জন্য তারা আনুপাতিক নির্বাচনে চায়। আমি আনুপাতিক নির্বাচনের একটা উদাহরণ দিই। আপনি ধরেন নেপালে 2008 সালে আপনার কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে, রাজতন্ত্র ছিল, সেখান থেকে এসে 12 বছরে 17 বার সরকার পতন করছে। এখন নেপালিজরা কিন্তু রাজতন্ত্রে ফেরত যেতে যাচ্ছে, দেখছেন? কারণ ওই দেশ পিআর সিস্টেম কাজ করে নাই। আপনি দেখেন ইসরায়েল, নেতানিয়াহুর পার্টি নাম হলো লিকুদ পার্টি, ওখানে তিনি কোনো সময় 30%-এর উপরে ভোট পান না। আর যতগুলো পার্টি আছে 100গুলো পার্টি কতকটা বিলুপ্ত হয়, আবার ঐক্যজোট করে, এই করে চলছে। এবং সবগুলো পার্টি হলো মুসলিম বিদ্বেষী, এবং তারা বাধ্য করে নেতানিয়াহুকে কসাই বানাইছে, সব মুসলমান নিধন করে। তো এখানে তো আপনার যেহেতু গণতান্ত্রিক চর্চা নাই, আপনি গণতান্ত্রিক চর্চা করলে তো এত আইন কানুন লাগে না। ব্রিটেনে রানী আছে, রাজা আছে, রাজার ক্ষমতা সরকার বাতিল করে দিতে পারে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি শেষ করি যে ধর ব্রিটেনে কোনো রিটেন কনস্টিটিউশনও নাই, শুধু তারা তো কনস্টিটিউশন ছাড়া চলে, রাজা আছে, সরকার আছে, চলছে তো। আমেরিকাতে আপনার একটা স্টেটে একটা পপুলার ভোট বেশি পাইলে সব সিনেটর লয়ে যায়, তারা তো দেশ চলছে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল এবং আমরা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক চর্চা না করব, মানসিকতায় না আসবো, ততক্ষণ পর্যন্ত পিআর সিস্টেমে যাওয়া যাবে না। পিআর সিস্টেমে গেলে এই খুচরা দলগুলো মিল্লা দেশটাকে ধ্বংস করে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।